যে গত 9 মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা, একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ, একটা 15 বছরের বিভৎস সময় আমরা পার করেছি, সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম। এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল, আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো, আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়ে, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ পারি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকমভাবে উনি বললেন, এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো, আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো, এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। আপনি দেখুন, কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে, গত 3 মাস বা 4 মাস হয়েছে তাদের বয়স, এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে, আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে, ফেসবুকে আসছে, আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ একটা চেষ্টা আছে। নিকোল, আমি নিজে তো জনসভা করি, আমি সেই আপ্রাণ চেষ্টা বুঝি, সেটা হচ্ছে লোক কতটা বেশি দেখানো যায়। সো আপনি এমনভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করবেন, এমনভাবে ফোকাস দিবেন যাতে আপনার মনে হয় অগণিত মাথা, আসলে মাথা কিন্তু কিছুই না, ওই দূরে যে রিক্সাটি দাঁড়িয়ে আছে ওই মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায়, ভ্যান গাড়িটিও দেখা যায়। সো যাই হোক, মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর, বাট ওখানে যারা উপস্থিত তাদের তো আর বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে এনসিপির সমাবেশে লোক দেখানোর, সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে, কারণ আপনার দলের মহাসচিবও মিডিয়ার বিরুদ্ধে এইরকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন। আসবো আমি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক এক নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেন এখানে আপনি নিজ যোগ্যতায় বসেননি। পরে অবশ্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি উত্তেজনার বশে বলে ফেলেছেন, খুব বেশি ভেবেচিন্তে আসলে তিনি বলেননি। আপনার কি মনে হয় শিক্ষক ও ছাত্রের কেমন সম্পর্ক হলে উত্তেজনার বশে এমন কথা উপাচার্যকে বলা যায়? মধুর, তিতা, টক, নাকি অদৃশ্য নিয়োগকর্তা? ডেফিনেটলি এটা ইনকারেক্ট এক্সপ্রেশন, যেটা পরবর্তীতে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি বোধহয় সেটি আসলে রাইট এক্সপ্রেশন। যেই সিচুয়েশনে এই কথাটা বলেছেন, ওই সিচুয়েশনকে যদি আমরা দেখতে চাই, আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে যে এক ধরনের পাওয়ার হোল্ড করে, এক ধরনের মাসল রাজনীতি করে, এটা তাদেরকে যেভাবে এম্পাওয়ারমেন্ট করে তার একটা এক্সপ্রেশন হয়তো এখানে আছে। কিন্তু এই ঘটনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, আমাদেরকে সেটাও দেখতে হবে, যেটা রুমিন আপা বলতেছেন যে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি। আমি মনে করি যে শুধু একটা ট্রমা না, আমরা একটা রিফর্ম পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেই রিফর্ম পিরিয়ডটার 2টা বিন্দু আছে। একটা বিন্দু হলো গত 15-16 বছরে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, কোথাও প্রফেশনালিজম নাই। আমি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন শিক্ষক, খুব সম্ভবত উনি জিয়া পরিষদে ছিলেন, উনি লিখেছিলেন অথবা কোনো একটা বক্তব্যে বলেছিলেন যে জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক,
এই কারণে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্যাক করা হয়েছে, ওনার চাকরি চলে গেছে সিন্ডিকেটে। সিন্ডিকেট কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, সেখানে শিক্ষকরা আছেন, ইলেক্টেড লোকেরা আছেন, তারা মিলে তার চাকরি শেষ করে দিচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা এটা হইতে দিলেন, এটাকে সেলিব্রেট করলেন, তারা প্রফেশনালিজমের ঠিক কোন মানদণ্ডে আছেন? এখন আপনি যদি ওই শিক্ষকদের একটা সবাই বলেন যে আমি এখন গণতন্ত্র চর্চা করব, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি দ্যাট উইল বি? এটা তো কোনো স্ট্যান্ডার্ড নাই। তো এই যে আমরা 17 বছর একটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রফেশনালিজমের 12টা বাজায় দিছি, ধ্বংস করে দিছি, সেখান থেকে আমরা একটা রিবিল্ড করতে চাই। তাহলে আপনি রিবিল্ড যদি আইডিয়ালি করতে চান তাহলে আমি সবকিছু আইন অনুযায়ী করব, কিন্তু এটা তো আমরা পারতেছি না। আমাদের সরকার এখন পর্যন্ত উইক। আপনি যদি বর্তমান সরকারকে দেখেন, তাদের ইন্টেনশন ভালো আমি বলবো, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত উইক। পুলিশ ডিপার্টমেন্টকে যদি দেখেন, অত্যন্ত উইক। বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র রাজনীতি যদি দেখেন, আমরা যে স্ট্যান্ডার্ডে চাইতেছি সে স্ট্যান্ডার্ডে নাই। তো আমি মনে করি যে এই রিফর্ম পিরিয়ডটাকে আপনি যদি আইডিয়ালি ডিল করার চেষ্টা করেন 100%, এটা পারফেক্ট হবে না। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছরে আওয়ামী লীগ যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে, তাদের মতামতের উপর আপনার ডিপেন্ড করতে হবে। দ্যাট ইমপারফেক্ট, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক হয় নাই, দলবাজি করে তাদেরকে নিয়োগ দিচ্ছে। কাজে আমাদেরকে রিফর্ম পিরিয়ডে মাঝামাঝি জায়গায় থাকতে হবে। জি জি। ফয়েজ আহমদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এ সময় যারা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব চেয়ে নেননি, আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে? ভবিষ্যতে কি এসব নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আজ যা হচ্ছে, এখন যা হচ্ছে, এর সব বিষয় নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ আছে, সব কিছু নিয়ে, সব সময়। ভবিষ্যৎ আপনার কাছে অবধারিত এবং উন্মুক্ত থাকবে প্রশ্ন তোলার জন্যই, এবং এই প্রশ্ন তোলার সংস্কৃতিটা থাকুক, সেটা গণতান্ত্রিক চর্চার জন্য খুব জরুরি। সুতরাং আপনি খেয়াল করলে দেখবেন যে এমন এক বাস্তবতার মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, যেখানে আপনি সত্যিই তো আপনি কোনো প্রতিষ্ঠানে, যেমন কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পদোন্নতি প্রমোশনের জন্য মানুষের হুড়োহুড়ি লেগেছে, কোনো জায়গায় ঠিক যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, এই বাস্তবতা তো আছে। এখন ভাই যেটা বলছিলেন, লাস্ট 17 ইয়ার্সে কী হয়েছে, সবগুলি অ্যাপয়েন্টমেন্ট পিয়ন পর্যন্ত, পিয়নের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রেও এমপি মন্ত্রীদের ডিও লেটার নিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো সেই বাস্তবতায় আপনি যখন একজন অন্তত পরিচ্ছন্ন ইমেজের একজন মানুষকে এক জায়গায় বসাতে চেষ্টা করবেন, সে জায়গায় তাকে হয়তো হাতে পায়ে ধরে বলা, আপনি যেটা কোটান কোট বলছেন, অনেক সময় অনুরোধ করতে হচ্ছে, নানান লোককে অনুরোধ করে রাজি করাতে হচ্ছে। সো এই বাস্তবতায় আপনি যদি অনুরোধ করে কেন রাজি করাতে হয়েছে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠে, নিশ্চয়ই ভবিষ্যতের সেই প্রশ্নের সময় এই প্রেক্ষাপটে তখন হারিয়ে যাবে না, প্রেক্ষাপটের সামনে আসবে, প্রশ্ন তোলার সুযোগ সবসময় থাকবে। জি, আপনি বলেছেন মব একটি আওয়ামী ন্যারেটিভ, কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছুকে এভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। নতুন একটা টার্ম। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরেই বলেছেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি সফট আওয়ামী লীগার? কেন, আপনার কেন মনে হচ্ছে? তিনি তো বলেছেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশে মবের ঘটনা বেড়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি তো বেড়েছে বলেছেন। আমি কি বলেছি? আপনি বলেছেন যে মব, কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে, আবার কখনো ছোটখাটো সংঘাতকেও মব বলা হচ্ছে। সবকিছু এইভাবে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট আওয়ামী লীগার। অধিকাংশ, জি, অধিকাংশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উনি তার দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র আমার যেই বক্তব্যের প্রেক্ষিতে আপনি বললেন, আমার বক্তব্যের এই অংশটুকুকে নিয়েই যদি বলেন, আপনার কাছে মনে হয় আমি মবকে কোনো না কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করছি। এটা ব্যক্তিগতভাবে আমি এই প্রক্রিয়ার পক্ষে নয়, আমি এই কালচারেরও পক্ষে নয়। কিন্তু আপনি কেউ যদি মবের বিরুদ্ধে কথা বলেও, সেটা অযৌক্তিক ভাবেও বলে, তাকে কি আপনি সফট আওয়ামী লীগার আপনি তো বলছেন আমি সুনির্দিষ্টভাবে কাউকে কোনো ট্যাগ দিই। বুঝতে হবে আপনাকে, ট্যাগের ঝামেলাটা কখন হয়, বরঞ্চ এই কথা বলে আমি নানান ধরনের ট্যাগ খেয়েছি, সেটাকে তবু আমি মব বলছি না। আপনি আপনার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। দেখুন, আপনি বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি মব বলেছি এটাকে? আপনার যদি মনে পড়ে, আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমরা কি মব বলেছি? মাহবুবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে, কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, আমরা কি সেটাকে মব বলেছি? যেটা মব হোক, অসুবিধা নেই, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, করছি না। কিন্তু বিষয়টি হচ্ছে কি, বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপর সকল বিষয়কে জেনারেলাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন, যেটা খুবই আইডিয়াল, খুবই ডেমোক্রেটিক অবস্থা, সুশাসন যেখানে শতভাগ রয়েছে, সে জায়গায় নিয়ে আপনি কাজ শুরু করেছেন, সেখানকার সব প্রতিবাদ, সব বক্তব্য, সব কিছুই মব। এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন, আমি কোনো কিছু মেনশন করছি না, সুনির্দিষ্ট করছি না, আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা অ্যাটাককে মব বলছেন, বড় মব বলছেন, কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন,
তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী, আপনি বলতে আপনাকে বলছি, জি, বুঝতে তো পেরেছি। আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন, সিরিয়াসলি সক্ষম হবেন, এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হবে যে 5 আগস্ট যে গণভবন ভাঙা হয়েছে সেটাও। সেই জায়গায় কি যাবো আমরা কি সেই জায়গার জন্য উদ্ধার হয়েছি একটি ফেসিবাদের জায়গা থেকে? না। আবার একই সঙ্গে আপনি যখন কোনো সকল মতকে দমিয়ে রাখবেন, চাপিয়ে রাখবেন, সেটার এক ধরনের আউটবার্স্ট যখন হবে, হঠাৎ করে যখন জাপি ওপেন হয়ে যাবে, তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে। এগুলি সোসাইটিতে, আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন, সত্য অনেকগুলি মাজারে হামলা হয়েছে, নানান জায়গায় নানান ঘটনায় নানান লোকদের গ্রেফতার করা হয়েছে। আপনি সেটা কমে এসেছে কিনা দেখুন। তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল, সেই সময়ে আমরা এই ব্যাপকতার মধ্যে দিয়ে এটাকে মব বলিনি। তাহলে মাত্রাটা যখন কমে আসছে, আমরা মব বলে একটা জিকির তুলছি, যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে। দেখুন, একজন ইউনিভার্সিটি শিক্ষক উনি বিদেশে গিয়ে বলে এসেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে। সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয়, শিক্ষার্থীরা যদি তার প্রতিবাদ বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, সেটাকে আমি কোন কারণে আমি সেটাকে মব বলবো? আমি কি ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ করিনি কখনো? পটিয়ায় যা হয়েছে, পাটগ্রামে যা হয়েছে, সেগুলো কি আপনার আমি সংজ্ঞা আপনাকে অনুযায়ী? আমি আপনাকে পরিষ্কার বলি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না। ফয়েজ আহমদ, সেটাকে কি আসলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী সেটা কি প্রেসার গ্রুপ, না তারা সফট আওয়ামী লীগ? দেখুন, আমি আপনাকে বলছি, মব বন্ধ হয়ে গেছে, মব হচ্ছে না, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা বলিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই আপনি দেখছেন পরিষ্কার, সেটা তো সরকারের বক্তব্য। কিন্তু আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমরা যখন এই সরকারের যে উনি বলছেন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ কি জানেন? ইন্টেনশন ভালো, পারফরম্যান্স উইক। সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে 8 আগস্ট সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে এগোবে। এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগোনো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। দেখুন, আপনি গণমাধ্যম কর্মী, আপনি দেখুন কোনো গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভোগ করতে গিয়ে কতটুকু স্বাধীনতার সেটারই লিমিট ক্রস করে যাচ্ছে। আপনি কে একজন ফেসবুকে কি লিখছে সেটা ফটোকাট করে ছড়িয়ে দিচ্ছে। সীমা থাকে নাকি? স্বাধীনতার সীমা থাকে, ডেফিনেটলি। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার সীমা আমার সংবিধান করে দিয়েছে। আপনি স্বাধীনতার সীমা থাকবে না এই এমন কোনো স্বাধীনতাই নেই। সুতরাং ওই জায়গা থেকে আপনি দেখেন, একটা আইডিয়াল পরিস্থিতিতে যেমনটি হওয়া দরকার তেমনটি হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করার প্রাথমিক ভিকটিম কিন্তু এই সরকারের উপর আপনি মব বলে চাপিয়ে দিচ্ছেন, বরং সেই মব বলে আপনি সরকারের বিরুদ্ধে এক ধরনের মব ক্রিয়েট করছেন। জি, আপনি মনে করছেন মব বললে আসলে সরকারের বিরুদ্ধে মব ক্রিয়েট হয় কখনো কখনো। আমি আক্তার হোসেনকে পেয়েছি। আক্তার হোসেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করে না? এখন আপনারা যদি 200 টাকায় 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। কথাগুলো বলেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। আক্তার হোসেন, 2024-এর নির্বাচনে টাকা কেন? সকল চেষ্টার পরেও ভোট কেন্দ্রে ভোটার হাজির করা যায় নাই, ভয় দেখানোও কিন্তু হয়েছিল। আর আপনারা বলছেন 200 টাকায় এই দেশের মানুষের ভোট বিক্রি করে। ভোটারদের অপমান করা হলো কিনা আক্তার হোসেন? বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা আওয়ামী ফেসিবাদের আগের একটা পর্যায়ে আছে এবং আওয়ামী ফেসিবাদ ক্ষমতায় আসার পরের একটা পর্যায়ে আছে। আমরা দেখেছি যে এর আগে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে বা যাওয়ার আগে তাদেরকে নানাভাবে প্রলোভিত করা হতো। এখানে জেনারেলাইজভাবে সকল মানুষের কথা বলা হচ্ছে না, একটা অংশ এটা হতেন, কিন্তু সেই জায়গাটা মানুষের পরিবর্তনের দিকে মানুষ এগিয়ে গিয়েছে। এবং এটা কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন কথাটা বলছেন, তখন অতীতের অভিজ্ঞতার কথা বলছেন, রিসেন্ট সময়ের কথা তিনি বলছেন না। আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষেরা যখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশকে এখান থেকে শেষ করে দেওয়া হলো, রাতের ভোট হলো, একতরফা ভোট হলো এবং সব মিলিয়ে বাংলাদেশে একটা ফেসিবাদ চেপে বসলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ভোটের উপর যে আস্থার জায়গাটা আছে, বিশ্বাসের জায়গাটা আছে এবং এটার কার্যকারিতার জায়গা, সেটা নিয়ে মানুষ সন্দিহান হয়ে পড়লেন এবং মানুষের মধ্যে একটা প্রতিবাদের জায়গা তৈরি হলো। সেই প্রতিবাদের জায়গা থেকে মানুষেরা কিন্তু ভোট বর্জন করেছেন। দেখা গেছে আওয়ামী লীগ যে একতরফা নির্বাচনগুলো করেছে, সেখানে তারা যে সংখ্যক ভোটারের উপস্থিতি দেখিয়েছেন, আসলে তত সংখ্যক মানুষ সেখানে ছিলেন না, খুবই অল্প সংখ্যক কিছু মানুষ সেখানে গিয়ে ভোট দিয়ে এসেছেন। সেই জায়গাটাতে বাংলাদেশের মানুষ যখন আওয়ামী লীগের ভোট চুরি, কারচুপি, গণতন্ত্র হরণ এগুলোর বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত সংগ্রামের মধ্যে মানুষ নিজেদেরকে সম্পৃক্ত করেছে, সেই চেতনাটাকেই আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই। অতীতে যেভাবে বাংলাদেশের মানুষদেরকে ম্যানিপুলেট করা হয়েছে, বাংলাদেশের মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, সেটা না থেকে বাংলাদেশের মানুষেরা যেন স্বাধীনভাবে বাংলাদেশটাকে গঠন করবার জন্য তারা যেন ভোট প্রদান করে, তারা যেন কোনো প্রলোভনে প্রলোভিত না হয়, কোনো চাপে যেন ভীত না হয়, যেটা তারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে, আগের সময়টাতে তারা দেখিয়েছেন, সেটার একটা কন্টিনিউশনের আলাপ আমরা এখানে দিয়েছি। আমরা মানুষের কাছে
তাদের মধ্যকার প্রতিবাদী যে চেতনা, একই সাথে স্বচ্ছতার যে ধারণা, সেটাকেই আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্যই এই কথাটা বলেছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ভোটের কাছে, টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে, এমন কোনো আলাপ কিন্তু হাসনাত আব্দুল্লাহ এমন কোনো আলাপ হয়নি। আক্তার হোসেন, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠিক কোন নির্বাচনে 200 টাকার বিনিময়ে আমাদের ভোটাররা ভোট বিক্রি করেছিল সেটা একটু বুঝতে চাই, সময়কালটা বললেও হবে। দ্বিতীয় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফলো করলেন কিনা? কেননা বিদেশি এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে ঐকমত্য কমিশনের কথা বলেছে,